তিন্নির সাথে কথা হয় না আজ প্রায় 4 বছর যাবৎ। তিন্নি আমার প্রাক্তন স্ত্রী। আজ থেকে প্রায় 12 বছর আগে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। মা বাবার পছন্দেই আমি তিন্নিকে বিয়ে করেছিলাম। বিয়েতে মত ছিল না আমার, কিন্তু মা বাবার পছন্দকে গুরুত্ব দিয়েই তিন্নিকে বউ করে ঘরে নিয়ে এসেছিলাম। তিনি খুব লক্ষ্মী মেয়ে, সংসারের যাবতীয় কাজে সে পারদর্শী, কিন্তু স্মার্ট না কথাবার্তা কিংবা চলাফেরায়। এ কারণেই তিন্নিকে আমার কেন জানি ভালো লাগে না। তিন্নিকে বিয়ে করার পর থেকেই কখনোই তাকে স্ত্রীর মর্যাদা দিইনি, সবসময় শুধু অবহেলাই করে গিয়েছি। কিন্তু তিন্নি কখনোই এ নিয়ে আমাকে অভিযোগ করতো না, হয়তো নীরবে কান্না করতো একা একা। আমি অফিস থেকে দেরি করে বাসায় ফিরে আসতাম, কিন্তু সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে বন্ধুর সঙ্গে আড্ডা দিতাম। মাঝরাতে বাসায় ফিরে দেখতাম তিনি আমার জন্য রাত জেগে না খেয়ে বসে রয়েছে। দেরিতে বাসায় গেল তিনি কখনোই এ নিয়ে কিছু বলতো না আমাকে। চুপচাপ খাবার টেবিলে খাবার বেড়ে দিত, আর আমি তা স্বার্থপরের মতো গিলতাম। কখনোই জিজ্ঞেস করিনি তিনি তুমি খেয়েছো কিনা। এভাবেই চলতে থাকলো আমার আর তিন্নির সংসার। এদিকে আমার বাবা মার কাছে তিন্নি তাদের মেয়ের মতো। তিন্নি ছাড়া তারা কিছুই বোঝে না। তিন্নিকে তারা মা বলে ডাকে। আমি ভাবতাম তিন্নি হয়তো আমার বিষয়ে মায়ের কাছে নালিশ দেবে, কিন্তু না, কখনোই কোনো অভিযোগ নেই আমার প্রতি তার। এত অবহেলার পরও তিনি কখনোই আমার প্রতি কিংবা আমার বাবা মার প্রতি যত্নের কমতি রাখেনি, বরং সবসময় আগলে রেখেছে খুব যত্ন করি। এভাবেই বেশ কিছুদিন যেতে লাগলো। এদিকে অফিসে এক নতুন মেয়ে জয়েন করেছে। ওর নাম নীলা। দেখতে খুবই স্মার্ট, কথাবার্তাতে আরও বেশি স্মার্ট। নীলাকে দেখে আমার খুব ভালো লেগে যায়। ঠিক যেমন মেয়ে আমার পছন্দ, নীলা ঠিক তেমনই মেয়ে। আমি ভুলেই গেলাম যে আমি একজন বিবাহিত পুরুষ। শুরু হলো আমার ভুল পথে এগিয়ে যাওয়া। নীলাকে সবসময় ফলো করতাম। মোট কথা, যেভাবেই হোক নীলার সাথে আমার ভাব জমাতেই হবে। শুধু সুযোগ খুঁজছিলাম কি করে নীলার সঙ্গে কথা বলা যায়। ঠিক করলাম অফিস থেকে বের হয়ে নীলার সাথে কথা বলবো। এটাই উপযুক্ত সময় কথা বলার। যেই ভাবা সেই কাজ। অফিস থেকে বের হয়ে নীলার জন্য বাইরে অপেক্ষা করছি, আর খেয়াল রাখছি নীলা কখন বের হবে। হঠাৎ দেখলাম নীলা অফিস থেকে বের হয়ে সোজা আমার দিকেই আসছে। নীলাকে দেখে খুব ভদ্রভাবে সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। নীলা একটা মিষ্টি হাসিতে বলল। আর কিছু বলবেন ভাইয়া? আমি একটু অভিমানী স্বরে বললাম, আপনি আমাকে ভাইয়া বলে কেন ডাকছেন? আমরা তো একই বয়সে, তাই না? তাই আপনি আমাকে নাম ধরে বলতে পারেন। জি আচ্ছা। আরও তো অনেক কিছু বলার আছে, কিন্তু সব কথা তো অল্প সময়ের মধ্যে কী করে বলি? আপনার কি সময় হবে এখন? আজকে তো সময় দিতে পারবো না, বাসায় অনেক কাজ আছে। আপনি চাইলে কাল অফিসের লাঞ্চের পর কথা হবে কোন? জি, তাহলে কাল লাঞ্চের পর আমরা কথা বলবো। জি অবশ্যই। এই কথা বলেই নীলা একটা রিক্সা নিয়ে তার বাসা থেকে রওনা হলো, আর আমিও আনন্দিত মনে সেই স্থান ত্যাগ করলাম, আর সেই বন্ধুদের সঙ্গে আড্ডায় চলে গেলাম। হঠাৎ করে তিন্নির কল আসলো ফোনের মধ্যে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম। আমি একটু বিরক্তির স্বরে পড়লাম, এই অসময়ে কেন কল করছো তুমি? কি সমস্যা কি তোমার? আমার ভীষণ খারাপ লাগতেছে, প্রচণ্ড মাথা ব্যথা। আপনি কি আজ একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবেন? মাথা ব্যথা তো আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? ওষুধ খাও, এমনিতেই মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আর এখন আমি ব্যস্ত আছি, রাখলাম। এ কথা বলেই আমি লাইনটা কেটে দিলাম। তারপর আবার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে রইলাম। ওদিকে তিন্নি তীব্র কষ্টে বুকে নীরব কান্নায় বালিশ ভিজে ফেলছে। মাঝরাতে বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে আমি বাসে ফিরে দেখলাম তিনি একপাশে চুপচাপ শুয়ে রয়েছে। আজও সে আবার অপেক্ষায় না খেয়ে বসে আছে। আমি ওয়াশরুমে যাওয়ার আগে খাবার টেবিলে তিনিকে খাবার দিতে বললাম। আমি যেন দিন দিন কেমন অমানসিক আচরণ করছি তিন্নির সাথে। খাবার দেওয়ার কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। তিনি কোনো আপত্তি না করে টেবিলে নাস্তা দিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে খাবার টেবিলে গিয়ে বসলাম। খেয়াল করলাম তিন্নির চোখ দুটো অনেকটা ফুলে রয়েছে। আমি তখন উপহাসের স্বরে তিনিকে বললাম, বাবা, এত ঘুম চোখে?
ঘুমাতে ঘুমাতে চোখ একদম ফুলে ফেলা হয়েছে। তিনি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি খাওয়া শেষে প্রতিদিনের মতো শোয়ার ঘরে চলে গেলাম। একটা বারের জন্য তিন্নিকে জিজ্ঞেস করলাম না ও রাতে খেয়েছে কিনা। একটু পর তিন্নিও শোয়ার রুমে এসে শুয়ে পড়ল, হয়তো না খেয়েই। আমি আমার মতো শুয়ে ঘুমিয়ে পড়লাম। আর তিন্নি সারা রাত নির্ঘুম কাটিয়ে দিল, তাও আবার কেঁদে কেঁদে। পরের দিন অফিসে যাওয়ার আগে দামি শার্ট আর দামি প্যান্ট পরলাম, পায়ে দামি জুতোও পরলাম। মোট কথা একদম স্মার্ট হয়ে যেতে হবে আজ, কেননা আজকে নীলার সঙ্গে প্রথম কথা হবে কাছাকাছি। অফিসে গিয়ে দেখি নীলাও আজকে শাড়ি পরে এসেছে। ইস, মেয়েটাকে দেখে আমার নজর সরাতে পারছি না। কত সুন্দর, কত স্মার্ট, দেখতে একদম নাতুস নাতুস। যাই হোক, আজ নীলার নাম্বারটা যেভাবেই হোক নিতেই হবে। মনে মনে ঠিক করলাম নীলাকে যেভাবেই হোক পটাতে হবে। লাঞ্চ শেষ করে নীলার জন্য বসে অপেক্ষা করছি। এমন সময় নীলা এসে পড়ল। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি একটু রাগান্বিত স্বরে বললাম, আপনাকে কালকে বলেছি না আপনি আমাকে ভাইয়া বলে ডাকবেন না, আপনি আমার নাম ধরে রাখবেন। আর যদি ভাইয়া বলে ডাকেন তবে আপনার আর কথা বলবো না। ও আচ্ছা, সরি, আমার খেয়াল ছিল না। তো রাকিব সাহেব, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। চলুন না আমরা ওই সামনের কফি শপটার দিকে বসে দুজনে একসঙ্গে কফিও খাওয়া হবে আর গল্প হবে। আচ্ছা চলুন। দুজনে সামনের কফি শপের দিকে এগিয়ে গেলাম। কফি শপে বসে দুজনে গল্প করে পরিচয় নেওয়ার পর নীলাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি বিবাহিত? নীলা একটা মুচকে হাসি দিয়ে পড়ল, হঠাৎ এই প্রশ্ন, জানাটা কি খুব জরুরি? জরুরি মানে? ভীষণ জরুরি। না, আমি এখনো কুমারী। আমি মনে মনে একটু খুশি হলাম। তারপর আবার নীলাকে বললাম, আপনার জীবনে কি এমন কেউ নেই যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? নীলা এবার উচ্চস্বরে হেসে উঠল। আপনার প্রশ্নের উত্তর কি দেবো জানি না, শুধু একটা কথাই বলি আপনাকে, আমার জীবনে স্পেশাল কেউ কোনোদিন আসেনি। আমি এবার ভীষণ খুশি। যাক, তাহলে ঠিক পথে এগোচ্ছি। এবার নীলা আচমকা প্রশ্ন করে বসল, আপনি কি বিবাহিত? নীলার প্রশ্নে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। কি উত্তর দেব আমি? ভাবতে ভাবতে অবশেষে পড়লাম, বিবাহিত। কিন্তু বলতে পারেন যে আমার ইচ্ছার বিরুদ্ধে কি আমাকে বিয়ে করানো হয়েছে। আমার স্ত্রী আমার মনের মতো হয়নি, সে ভালোবাসে কি বোঝেই না। আমার কথা শুনে নীলা হেসে উঠল আর বলল, আপনি এমন মেয়েকে বিয়ে করার আগে খোঁজ নেননি তার সম্পর্কে? ওই যে মা বাবার পছন্দ, নিজের সুখ পছন্দকে বিসর্জন দিয়েছে তাদের কথা চিন্তা করে। ও আচ্ছা, চিন্তা করবেন না, চলুন এবার, অফিসে দেরি হয়ে যাবে। আপনাকে একটা কথা বলবো? জি বলুন। আপনি কিন্তু দেখতে সত্যি অসম্ভব সুন্দর আর অনেক স্মার্টও। আমি বিয়ের আগে সবসময় কল্পনা করতাম যে আপনার মতোই আমি কাউকে জীবনসঙ্গী করব, কিন্তু কি কপাল আমার। থাক না এসব কথা। কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা যদি দিতেন। না মানে যদি কখনো কোনো প্রয়োজন হয় এই আর কি। নীলা তার নাম্বারটা আমাকে বলল, আর আমি সাথে সাথে আমার ফোনের নাম্বারটা সেভ করে রাখলাম। নীলার নাম্বার পেয়ে আমার মনটা একদম খুশিতে নেচে উঠল। তাই বন্ধুকে কল করলাম, হ্যাঁ দোস্ত, কোথায় আছিস তুই? এই তো অফিসে আছি, বল কি বলবি? আজ পার্টি হবে রে পাগলা, ক্র্যাশের নাম্বার পেয়েছি। বলিস কি মামা, তাহলে তো তুই আজকে ট্রিট দিবি আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যা অফিস থেকে সোজা চলে আসবো, তোরা সবাই সেখানে থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা সবই জানতো, কিন্তু কখনোই এই ভুল পথে এগোনোর জন্য কিছু বলেনি, বরং আরও উৎসাহ দিয়েছে। অফিস থেকে বের হয়ে সোজা চলে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আজকে আমি ওদের ট্রিট দেবো বলে কথা, খুব এনজয় করছি, বন্ধুর সাথে খুব হাসাহাসি করছি। এমন সময় তিন্নির কল আসলো। মেজাজটা একদম খারাপ হয়ে গেল তিন্নির ফোন পেয়ে। তাই কলটা রিসিভ করে বললাম, ফোন করার সময় পাও না তাই না? কি বলবে তাদের বলো। আজকে বাসায় আসার সময় আমার জন্য মাথা ব্যথার ঔষধ নিয়ে আসতে পারবেন? ঔষধ কালকে শেষ হয়ে গেছে। আব্বাকে দিয়ে আনিতে পারলে না? না মানে ওনাকে কি করে বলি, উনি তো আমার গুরুজন, তাকে কোনো কিছু নিয়ে আসতে বলাটা তো বেয়াদবি। ইস, আসছে আমার আদব ওয়ালি। তা হয়েছে, আর ন্যাকামি করতে হবে না।
আমি এখন ব্যস্ত আছি, রাখলাম। এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। বন্ধুর সঙ্গে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর হঠাৎ করে মনে হলো যে নীলাকে ফেরার পথে একবার কল করব। নাম্বার নেওয়ার পর তো আর কথাই হয়নি নীলার সাথে। বাসায় ফেরার পথে নীলাকে কল না করে ছোট্ট করে একটা মেসেজ করলাম, যাতে ও আমাকে চিনতে পারে। অনুমতি ছাড়া কল দেওয়া মোটেই উচিত হবে না। মেসেজ পাঠানোর 5 মিনিট পর কল আসে নীলার নাম্বার থেকে, কিন্তু রিসিভ না করে কলটা কেটে দিয়ে আমি কলটা ব্যাক করলাম। ওপাশ থেকে নীলা রিসিভ করে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম, যাক ভালোই হলো, আপনি খুব সহজে আমার মেসেজে সাড়া দিলেন। আমি তো ভাবলাম আপনি এত রাতে হয়তো ঘুমিয়ে পড়েছেন, তাই আর কল করে বিরক্ত করলাম না। না না, আমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না, রাত জাগার অভ্যেস আছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো পুরো মিলে গেল আমার সঙ্গে। নীলার সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি। কখন যে পৌঁছেছি নিজে বুঝতে পারিনি। কথা বলতে বলতে ট্রেনের ওষুধ নিয়ে আসার কথাটা ভুলে গেছিলাম। নীলার সাথে কথা বলা শেষে বাসায় গিয়ে দেখি তিনি আজও প্রতিদিনের মতোই অপেক্ষা করছে। আজ বাইরে থেকে বন্ধুর সঙ্গে খেয়ে এসেছি, তাই বাসায় গিয়ে সোজা শোয়ার ঘরে চলে গেলাম। তিনি এসে জিজ্ঞেস করলো, টেবিলে কি খাবার দিব নাকি বাইরে থেকে খেয়ে এসেছেন? না, খাবার তো দরকার নেই, আজকে বাড়ি থেকে এসছি। তিন্নি কিছু না বলে চলে গেল। সেদিন সারারাত তিনি ঘুমাতে পারেনি মাথা ব্যথার জন্য, আর আমি শান্তির ঘুম ঘুমিয়েছি। একটাবারও তিন্নির কথা চিন্তা করিনি। কতটা অবহেলা যে তিন্নিকে করেছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওইদিকে নীলার সাথে সম্পর্ক আস্তে আস্তে খুব গাঢ় হতে শুরু করলো। বন্ধুত্ব থেকে রূপ নিল ভালোবাসার। অফিসে একটু ফ্রি হলেই সুযোগ পেলে চলে যেতাম নীলাকে নিয়ে ঘুরতে। ফোনে কথা বলতে বলতে সময় কী হয়ে যে চলে যেত তা টেরও পেতাম না। এদিকে অফিস থেকে ফেরার পথে নীলার সাথে কথা বলতে বলতে আরও বেশি রাত হয় বাসায় ফিরতে। একদিন অনেক রাতে নীলার সাথে কথা বলা শেষ করে বাসায় ঢুকছি মাত্র, হঠাৎ তিন্নি আমাকে জিজ্ঞেস করলো, যদি রাগ না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে পারি? আমি একটু বিরক্তি নিয়ে পড়লাম, কি কথা? না মানে ইদারিং এত রাগ করে বাসায় ফিরছেন, তাই মা বাবা রাগ করে। তারা মনে করতে পারেন আমি আপনাকে ভালোবাসি না, সময় দেই না, তাই এত রাত করে বাসায় ফেরেন। আমার থেকে কষ্ট পেয়ে এ কথা শুনেই মেজাজটা খারাপ হয়ে গেল। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সোজা তিন্নির চুলের মুঠি ধরে বসলাম। আমি রাত করে বাসায় ফিরবো নাকি বাসায় ফিরবো না তা কি তোর কাছে কৈফত দিতে হবে নাকি? হ্যাঁ, তুই কে যে তোর কাছে কৈফত দেবো? প্রয়োজন হলে আরও রাত করে বাসায় ফিরবো, বুঝতে পেরেছিস? তিন্নির চুল এত জোরে ধরেছে যে তিন্নির চোখ পেয়ে পানি পড়ছে, কিন্তু তবুও ও চিৎকার করছে না। এ কথা বলি তিন্নিকে সজোরে এক ধাক্কায় মাটিতে ফেলে দিলাম। সেদিন সারা রাত কান্না করেছিল তিন্নি, কিন্তু তার প্রতি আমার কোনো মায়া বা কোনো ফিলিংসে আসেনি। নীলার সাথে আমার সম্পর্ক ধীরে ধীরে এতটাই গভীর হতে লাগলো যে নীলাকে ছাড়া আমার কিছু ভাবতেও ভালো লাগে না। নীলাকে না দেখলে ভীষণ কষ্ট লাগে। নীলা আমার প্রতি এমন যে আমি ছাড়া তার কেউ নেই। আস্তে আস্তে আমার মধ্যে একরকম নীলার প্রতি আসক্তি জন্ম নিল। সিদ্ধান্ত নিলাম নীলাকে আমি বিয়ে করব। সেদিন অফিস থেকে বের হই নীলাকে কল করলাম। ওপাশ থেকে নীলা কলটা রিসিভ করতেই, নীলা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হঠাৎ এমন উত্তেজিত কেন তুমি? কি হয়েছে? নীলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। নীলা উচ্চ স্বরে হেসে উঠল। তুমি কি পাগল নাকি? কেন, তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। তাহলে ঘরে বউ থাকতে আরেকটা মেয়েকে বিয়ে করতে চাও? আমার পক্ষে কিন্তু সতীনের সঙ্গে ঘর করা সম্ভব না। চিন্তা করছো কেন? প্রয়োজনে ওই আনস্মার্ট গাইয়া মেয়েটাকে আমি ডিভোর্স দেবো। আচ্ছা, আগে ডিভোর্স তো দাও, তারপর দেখা যাবে। আচ্ছা, তুমি শিওর থাকো যে তিন্নিকে আমি কিছু দিনের মধ্যে ডিভোর্স দিচ্ছি। রাকিব, শোনো না, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? আমার আম্মু না খুবই অসুস্থ, কিডনির সমস্যা, একটা অপারেশন করাতে হবে। ডাক্তার বলেছে অনেক টাকার দরকার, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। আমার কিচ্ছু ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে। মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তারপর আমি নীলাকে বললাম, আরে তুমি এত চিন্তা কেন করছো? হ্যাঁ, আমি আছি না। কত টাকা লাগবে সেটা শুধু বলো, আর অপারেশনের ব্যবস্থা করতে হবে বলো, আমি করছি। না না, তুমি কেন শুধু শুধু টাকা দেবে আমার আম্মুর জন্য?
আমি এমনিতেই দেখছি ব্যবস্থা করতে পারি কিনা। তোমার আম্মুকে আমার আম্মু নয় নীলা, তুমি কোনো আপত্তি করবে না? হ্যাঁ, আর কয়েকদিন পর তো তুমি আমার বউ হচ্ছে, তাই না? তাই আমার শাশুড়ির মানে তোমার মায়ের চিকিৎসা দায়িত্ব না হয় আমি নিলাম। নীলা আমার এমন কথা শুনে আর দ্বিতীয়বার আপত্তি করলো না। নীলা বলল, আচ্ছা যাও, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। ওকে সুইটার, এখন রেস্ট নাও। হ্যাঁ, আমি বাসায় গিয়ে দেখি কি করা যায়, কিভাবে ওই আপদটাকে বিদায় করা যায়। এ কথা বলেই আমি কলটা কেটে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে ভাবতে লাগলাম কি করে তিন্নিকে সারানো যায় আমার লাইফ থেকে। হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যান আসলো। চিন্তা করলাম আমাকে এমন কিছু করতে হবে যাতে তিন্নি আমার জীবন থেকে এমনিতেই চলে যায়। কেননা আমার মা বাবা কোনো দিন তিন্নিকে ডিভোর্স দিতে দেবে না, কারণ তিন্নি তাদের কাছে নয়নের মনি, তাদের মেয়ের মতো। আজ থেকে এমন কিছু করতে হবে যাতে তিন্নি নিজের থেকেই চলে যায় আমার লাইফ থেকে। বাসায় গিয়েই আজ আমি তিন্নিকে ডাকলাম। তিন্নি, এই তিন্নি। তিন্নিকে ডাকার সঙ্গে সঙ্গেই তিন্নি আমার সামনে এসে পড়ল। কতবার ডাক দিলাম তোমাকে, এতক্ষণ লাগলো কেন আসতে? তিন্নি একটু ভীত হয়ে গেল, কেননা আজকের মতো এমন ব্যবহার কোনোদিন করিনি তিন্নির সঙ্গে। কই, আমি তো আপনার প্রথম ডাকেই চলে আসলাম। এ কথা শুনেই রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। কোনো কথা না বলে সোজা তিন্নির গালে সজোরে একটা চড় বসিয়ে দিলাম। তোর সাহস তো কম নয়, তুই আমার মুখের ওপর কথা বলিস। এ কথা বলেই আরেকটা চড়। তিনি খুব কান্না করছে, এক হাতে মুখ চেপে ধরে রেখেছে যাতে পাশের রুমে বাবার কানে ওর কান্নার শব্দ না আছে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন তিন্নির উপর অমানসিক নির্যাতন করার পরও তিনি আমার জীবন থেকে সরে যাচ্ছে না দেখে নতুন একটা ফন্দি খুঁজতে লাগলাম। আর এদিকে নীলার সাথে আমার সম্পর্ক বেশ ভালোই চলছে। নীলার মায়ের অপারেশনের সব টাকা আমি নিজের হাতে দিলাম নীলার হাতে। নীলা টাকা হাতে নিয়ে আমাকে বলতে লাগলো, রাকিব, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আরে ঋণ বলছো কেন তুমি? তোমার মা কি আমার মা নন? এই কথা বলে নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় চলে আসলাম। প্রায় প্রায় নীলাকে নিয়ে ঘুরতে গিয়ে তাকে শপিং করে দিতে লাগলাম, হবু বউ বলে কথা। আর ইদানিং নীলা মাঝে মাঝে নানা কারণ দেখে আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো। আমি কখনোই না করিনি নীলাকে। সত্যি বলতে আমি নীলাকে অনেক বেশি ভালোবাসি। এদিকে তিন্নিকে সরানোর জন্য শত চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে আরও নানান প্ল্যান করছি। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। তিন্নিকে জীবন থেকে সরাতে তিন্নির চরিত্রের দাগ লাগাতে হবে, এমন কিছু করতে হবে যেন মা বাবা তাকে ডিভোর্স দিতে আপত্তি না করে। তাই আমি সাথে সাথে আমার বন্ধুকে কল করলাম। হ্যাঁ দোস্ত, একটা কাজ করতে পারবি? কি কাজ বল মামা। তোকে একটা মেয়ের নাম্বার দেবো, এই নাম্বারে রাত ঠিক 1টার দিকে কল করবি। তোর মনে যা চায় তাই বলবি। বলিস কি মামা, গার্লফ্রেন্ড বেশি হয়েছে নাকি? আরে ইয়ার কি বাদে তো, তোকে যেটা বলছি সেটা কর। তোর পরিচয় বলবি না, ঠিক আছে? আর অপরিচিত ভেবে যদি কল কেটে দেয় তবে বারবার কল করবি। মোট কথা সারা রাত থেকে বিরক্ত করবি। আর নাম্বারটা যে আমি দিয়েছি এটা কখনোই বলবি না। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিয়ে রাখ। লাইনটা কেটে দিয়ে বন্ধুকে নাম্বারটা মেসেজ করে পাঠালাম। নাম্বারটা যে আমার স্ত্রী তিন্নির সেটা বন্ধুর কাছে গোপন রাখলাম, ও জানলে হয়তো আপত্তি করবেন জন্য। রাত 12টার দিকে আমি বাসায় ফিরলাম। বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে অপেক্ষা করছি কখন তিন্নির ফোনে বন্ধুর কল আসে দেখার জন্য। তিন্নি আজ আমার আগে ঘুমিয়ে পড়েছে। রাত তখন ঠিক 1টা বাজে। এমন সময় তিন্নির ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে তিন্নির ঘুমটা ভেঙে গেল। পাশে আমি ঘুমানোর ভান করে আছি। ফোনটা রিসিভ করলো তিন্নি আর বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কে বলছেন? কেউ একজন যাকে কখনো দেখেননি। রং নাম্বার। বলেই তিনি লাইনটা কেটে দিল। আবার কল আসলো তিন্নির ফোনে। তিনি এবার আর রিসিভ করলো না, কিন্তু আবার তিন্নির ফোনটা বেজে উঠল। বারবার রিং হচ্ছে। এবার আমি নিজেই উঠে তিনিকে জিজ্ঞেস করলাম, কে কল করছে এত রাতে? চিনি না তো, রং নাম্বার। রং নাম্বারে কেউ এত রাতে কল করবে? কোথায় জামি বানিয়েছিস? হ্যাঁ সেটা বল। এ কথা বলেই তিনি চুলের মুঠি টেনে ধরলাম। বিশ্বাস করেন, আমি সত্যি জানি না কে কল করছে। আপনি বিশ্বাস না করলে আমার ফোন দেখেন, ওই নাম্বার থেকে কখনো কল আসেনি কোনো দিন। আর নাটক করতে হবে না,
আজ তোর একদিন কি আমার একদিন। এ কথা বলেই তিন্নির ওপর অমানসিক নির্যাতন শুরু করলাম। তিনি আমার পায়ে পড়ে কান্না করছে, হাকুতি মিনতি করছে। সেই নাম্বারটা সত্যি সে চেনে না, তবু ওর জন্য একটু মায়া হচ্ছে না। তোর মতো দুশ্চরিত্রকে আমি আজ ডিভোর্স দেবো। না, আপনার পায়ে পড়ি, এই কাজ ভুলেই করবেন না। আপনার যা ইচ্ছা হয় করুন, মন যা চায় তাই শাস্তি দিন, কিন্তু আমাকে ডিভোর্স দিন না। আমি শত অবহেলার পরেও আপনার পায়ে পড়ে থাকবো সারা জীবন। এ কথা বলেই তিনি হাউ হাউ করে জোর জোরে কেঁদে উঠল। ওর কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে বাবা মা বের হয়ে আসলো। বাবা এসে আমার গালে সজোরে একটা চর বসিয়ে দিল, আর তিন্নিকে মা গিয়ে মাটি থেকে তুলে সোফায় বসালো। তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তুমি জানো ও কি করেছে? ও একটা নষ্টা, দুশ্চরিত্রা মেয়ে। বাবা আমার মুখে এমন কথা শুনে আরেকটা চড় মারলেন। ছি, নিষ্পাপ মেয়েটা সম্পর্কে এমন কথা বলতে তোর একটু লজ্জা লাগলো না? প্রমাণ সহ আজ আমি ওকে ধরেছি। রাতে ওর নতুন প্রেমে কল করে, তার সঙ্গেও প্রতিদিন কথা বলে আমি বাসায় না থাকলে। বাবা তিন্নিকে প্রশ্ন করল, তিনি রাকিব যা বলছে তা কি সত্যি? বাবা বিশ্বাস করেন, নাম্বারটা কার, কে কল করেছিল আমি কিচ্ছু জানি না। জানোস না? না, তুই সব জানোস, এখন নাটক করছিস। বাবা, আমি তোমাদের পরিষ্কার করে একটা কথা বলে রাখি, হয় ও এই বাসায় থাকবে আর না হয় আমি দুশ্চরিত্র কারোর সঙ্গে সংসার করতে পারবো না। এই কথা বলে আমি বাসার বাইরে চলে গেলাম। মা বাবা তিন্নিকে সান্ত্বনা দিতে লাগলো। সারা রাত আমি আর বাসায় যাইনি, বন্ধুর বাসাতেই ছিলাম। পরের দিন সকালে বাসায় গিয়ে হঠাৎ দেখি তিন্নি নিজের কাপড় গোছাচ্ছে। আমি আর গুরুত্ব না দিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি নীলা আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখেই নীলা এগিয়ে এসে পড়ল, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অপেক্ষা করছি। তাই নাকি? তোমার জন্য একটা সুখবর আছে। তোমার সুখবর পরে শুনবো। আমার কিছু টাকা লাগবে, আমার ওষুধ কিনতে হবে। আমার কাছে একদম টাকা নেই। তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে দাও, আমি স্যালারি পেলেই তোমাকে দিয়ে দেবো। নীলা এভাবেই আমার কাছ থেকে টাকা ধার হিসেবে নিত, কিন্তু কখনোই তা পরিশোধ করতো না। আমিও কখনো টাকার জন্য চাপ দিইনি নীলাকে, কেননা কয়েকদিন পর নীলা আমার ঘরেরই বউ হবে। আমি মানি ব্যাগটা বের করে নীলাকে বেশ কিছু টাকা দিলাম। তারপর নীলাকে বললাম, খুব শীঘ্রই তিনিকে ডিভোর্স দিচ্ছি, ব্যবস্থা হয়ে গেছে। তুমি এবার বিয়ের প্রস্তুতি নাও শোনা। ও মা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে মহাশয়, আমি বউ সেজে রেডি। এই কথা বলেই নীলা রহস্যজনকভাবে হেসে উঠল। সন্ধ্যায় প্রতিদিনের মতো বন্ধুর সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফিরে দেখি আজ কেউ অপেক্ষা করছেন আমার জন্য। মনে মনে ভাবলাম হয়তো তিন্নির মন ভালো নেই, তাই সে রুমে শুয়ে আছে। কিন্তু রুমে গিয়ে দেখি তিন্নি রুমেও নেই। ভাবলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু সেখানেও গিয়ে দেখি সে নেই। তারপর ভাবলাম মা বাবার রুমে হয়তো থাকবে, কি জানি, যেখানে ইচ্ছে সেখানে থাকুক, তাতে আমার কি। এ কথা বলেই বাথরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আসার পরও যখন তিন্নিকে রুমে পেলাম না, তখন মাথাটা গরম হয়ে গেল। এর মধ্যে মা আমাকে কিছু না বলে নিজেই খাবার নিয়ে খাচ্ছে খাবার টেবিলে। আমি অবাক হলাম, কিছু না বলে খাবার টেবিলে খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে মা বলল, তিন্নি তো আজ সকালে ওর বাবার বাড়ি চলে গেছে। মায়ের মুখ থেকে কথাটা শুনে একটু খারাপ লাগলো না, বরং মনটা খুশিতে ভরে উঠল। আমি বললাম, ঠিক করেছে, আমি চরিত্রহীন কারোর সঙ্গে সংসার করতে চাই না, আর আমি খুব শীঘ্রই তিনিকে ডিভোর্স পেপার পাঠাবো, আর তোমার জন্য সুন্দর স্মার্ট নতুন বউ নিয়ে আসবো, যে তোমার সেবা করবে তিন্নির চেয়েও বেশি। আমার কথা শুনে মা আমার দিকে ঘৃণা দৃষ্টে তাকালো, কিছুই বলল না। আমি খাওয়া শেষ করে শোয়ার রুমে গিয়ে নীলাকে কল করে খুশি খবরটা দিলাম, কিন্তু খেয়াল করলাম নীলার উৎসাহ মোটেও ছিল না তাতে। সারা রাত কথা হলো নীলার সাথে। এদিকে দিন যায় মাস যায়, কিন্তু তিন্নির কোনো খোঁজ খবর নেই না আমি। ঠিক 6 মাস পর তিন্নির ঠিকানা থেকে আমার কাছে একটা পার্সেল আসলো। পার্সেলটা খুলে দেখি একটা পেপারের সাথে একটা চিরকুট। পেপারটা ভালো করে খেয়াল করে দেখি ডিভোর্স পেপার, আর নিচে তিন্নি টিপসই। ডিভোর্স পেপারটা রেখে চিরকুট হাতে নিলাম। চিরকুটে লেখা ছিল, নারীরা সব কিছু মেনে নিলেও নিজের চরিত্রের উপর মিথ্যে অপবাদ মেনে নিতে পারে না। আপনি যা চেয়েছিলেন তাই করলাম, তাতে হয়তো আমার কষ্ট হবে অনেক, কিন্তু তবুও তো সুখে থাকবেন আপনি।
অবহেলা পেয়েছি প্রায় 8টি বছর, তাতে বিন্দুমাত্র আফসোস ছিল না। কিন্তু চরিত্রে যখন দাগ লাগিয়ে দিলেন তখন আর সহ্য করতে পারিনি। আর চিন্তা করবেন না, দেনমোহরের টাকাটা আমি আপনার বিয়েতে উপহার হিসেবে দিলাম। তাই আমি নিজের স্বইচ্ছায় আপনাকে ডিভোর্স দিলাম, যাতে দেনমোহরের টাকা আপনাকে না দিতে হয়। দোয়া করি আপনার নতুন জীবন সুখের হোক। চিরকুটটা পরে আমার ভীষণ হাসি পাচ্ছে। সব কিছু যেন কেমন সহজে ঘটে যাচ্ছে। মেঘ না চাইতেই বৃষ্টি। তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারে সাইন করে দিলাম। ব্যাস, ডিভোর্স হয়ে গেল। আমি আজ খুব আনন্দিত। আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভেবে নীলাকে কল করে বিস্তারিত সব খুলে বললাম। আমার কথা শোনার পর নীলা বলল যে ও একটু ব্যস্ত আছে, ওর মাকে নিয়ে নাকি, আর আমার সঙ্গে পরে কথা বলবে। এই কথা বলে লাইনটা কেটে দিয়েছিল। আমি সেদিন কিছু মনেই করিনি। এভাবেই দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো। বেশ কিছুদিন পর আমি খেয়াল করছি নীলা কেমন যেন আমাকে হঠাৎ এড়িয়ে চলছে। আগের মতো সময় দিচ্ছে না, কথা বলছে না ঠিক মতো, নিজ থেকে কোনো খোঁজ খবর নেয় না, বরং আমি কল করলেও নানা অজুহাত দেখায়। ব্যাপারটা আমার কাছে কেমন যেন রহস্যজনক মনে হলো। ভাবলাম নীলার সাথে এ বিষয়ে আমার সরাসরি কথা বলতে হবে। পরদিন অফিসে গিয়ে নীলাকে বললাম, নীলা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। দুপুরে লাঞ্চের পর আমার সাথে দেখা করবে। এই কথা বলেই অফিসের কাজে বসে পড়লাম। কিন্তু কাজে মন বসছিল না। নীলার এমন অবহেলা মেনে নেওয়ার মতো না। নীলার এমন অবহেলায় নিজের কাছে নিজেকে অসহায় লাগা শুরু করলো। দুপুরে লাঞ্চের পর নীলার সাথে বসে আছি। আচ্ছা নীলা, ইদারিং আমি খেয়াল করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। অ্যাভয়েড করার কারণটা কি জানতে পারি? আসলে তোমাকে আমি অ্যাভয়েড করছি না, আম্মু অসুস্থ, তাই মন ভালো থাকে না সব সময়। তোমার আম্মু তো আগে থেকে অসুস্থ, আগে তো এমন করতে না। আর আমাদের বিয়ের ব্যাপারে তুমি কি ভাবলে? আমি কিছুই বলতে পারছি না এই মুহূর্তে। আম্মু সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের চিন্তা বাদ দাও না হয় আপাতত। নীলার কথা শুনি মেজাজটাই খারাপ হয়ে গেল। তার মানে কি তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমি কি না করেছি তোমাকে? না করতে হবে না, কিন্তু তোমার কথাতে তো এটাই স্পষ্ট, তাই না? বিয়ে করব, তবে আর কিছুদিন যাক, মা ততদিনে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় করব। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। এই ঘটনা ঠিক কিছুদিন পর হঠাৎ খেয়াল করে দেখি নীলা অফিসের বসের সঙ্গে বাইরে লাঞ্চ করতে যাচ্ছে। ঠিক আমাদের সম্পর্কে শুরুতে যেমনটা আমার সঙ্গে যেত। ব্যাপারটা দেখে খুব খারাপ লাগছে আমার, কিন্তু পরে ভাবলাম যেতেই পারে একটা দিন লাঞ্চ করতে। কিন্তু আস্তে আস্তে প্রতিদিন বসের সঙ্গে আরও বেশি মিশতে দেখলাম নীলাকে। বিষয়টা একদম মেনে নেওয়ার মতো না। অফিস থেকে বের হয়ে আমি নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা, তুমি বসের সাথে ইদানিং এতটা কেন মেশো? সব কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ তুমি আমার হবু স্ত্রী। আমার কথা শুনে নীলা একদম পৈশাচিকভাবে হেসে উঠল। হবু স্ত্রী? কিন্তু বিয়ে তো হয়নি, তাই না? আর আমি কার সাথে মিশবো কি না মিশবো সেটা নিশ্চয়ই তোমার কাছ থেকে আমাকে জানতে হবে না? আমি রাগের মাথায় নীলাকে জোরে একটা চড় মেরে বসলাম। কিন্তু এ কি কাণ্ড, নীলা উল্টে আমাকে চড় মারল। তারপর নীলা বলল, তোর সাহস তো কম না, তুই আমার গায়ে হাত তুলিস? যা, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। নীলার মুখ থেকে এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। নিজের ভুল স্বীকার করে আমি নীলাকে সরিও বললাম যে এমন ভুল আর কখনো হবে না, আর কত কিছু। কিন্তু না, সে কিছুতেই বুঝতে চাইল না। চলে গেল আমার সামনে থেকে, আর বলে গেল আর যাতে কোনোদিন তার সামনে আমি যোগাযোগ না করি। নীলাকে সন্ধ্যা থেকে কল করছি, কিন্তু নীলার ফোন ফাইটিং বলছে। খুব কষ্ট লাগছে আমার। বারবার ডায়াল করছি নীলার নাম্বারটা, কিন্তু কিছুতেই কল যাচ্ছে না। এতক্ষণ কার সঙ্গে কথা বলছে নীলা? তার মানে কি সত্যি ওর বসের সঙ্গে সম্পর্ক আছে? তাহলে কি নীলা আমার সঙ্গে প্রতারণা করলো? নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো আমার মনের মধ্যে। বাসায় অনেক রাত করে ফিরে খাবারটার খেতে ইচ্ছে করলো না। রাত 2টা, কিন্তু চিন্তায় আমার মাথায় ঘুম আসে না। আবার ডায়াল করলাম নীলার নাম্বারে, কিন্তু একই, আমার নম্বরটা নীলা ব্লক করে রেখেছে। মাথাটা পুরো নষ্ট হয়ে গেল আমার। কি করব আমি কিছু বুঝতে পারছিলাম না। সকাল হওয়ার অপেক্ষাতে রইলাম। অফিসে গিয়ে নীলাকে দেখি বসের রুমে খুব হাসাহাসি করছে।
দেখে মনে হচ্ছে ওরা যেন স্বামী স্ত্রী। কোনো কিছু না ভেবে সোজা গিয়ে বসের সামনেই নীলাকে আমি প্রশ্ন করলাম, এসব কি হচ্ছে নীলা? আমাকে দেখে বস বিরক্তি নিয়ে পড়ল। রাকিব, তুমি আমার অনুমতি না নিয়ে আমার রুমে কোন সাহসে ঢুকেছো? বস, নীলা আমার হবু স্ত্রী, তার সাথে আপনাকে এভাবে দেখে আমার মাথা ঠিক ছিল না। সরি বস। নীলা, রাকিব যা বলছে তা কি সত্যি? না না, মোটেও না। ওর মতো 2 টাকার কর্মীকে কে বিয়ে করবে? নীলার এই কথা শোনার পর পৃথিবীতে যে বেঁচে আছি এটাই যেন বিশ্বাস হচ্ছে না এই মুহূর্তে। ইডিয়ট, যাও এখান থেকে, না হয় ঘাড় ধরে বের করে দেব। আর কালকে তুমি নীলার গায়ে হাত তুলেছ, নীলা আমাকে সব বলেছে, তাই তোমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো। কাল থেকে তুমি আর অফিসে আসবে না। কি করব আমি? এ কেমন বিচার? তার মানে এতদিন মিথ্যে ভালোবাসার অভিনয় করে গেছে নীলা আমার সাথে। না, আজ আর কিছু বলতে পারছি না। চুপচাপ বেরিয়ে পড়লাম অফিস থেকে। চোখ দিয়ে পানি চড়ছে, বুক ফেটে যাচ্ছে তীব্র যন্ত্রণাতে। বারবার মনে হচ্ছে সেই একটা কথাই, এই পৃথিবীটা একটা বিশাল নাট্যমঞ্চ। এখানে যে যত ভালো অভিনয় করতে জানে সে ততটাই ভালো থাকে, আর যারা অভিনয় করতে জানে না তাদের সারা জীবন দর্শক হয়েই অভিনেতা অভিনেত্রীদের অভিনয় দেখে যেতে হয়। খুব কষ্ট লাগছে, আর বারবার তিনির কথা মনে পড়ছে। কি ভুলটা এনে করেছি আমি, যে আমাকে মনে প্রাণে শত অবহেলার পরও পাগলের মতো ভালোবেসে গেছে, তার মূল্য আমি একটু বুঝিনি। আর যে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে গেছে প্রতিনিয়ত, তার জন্য আমি কতটা পাগল ছিলাম। না, আমি আজই তিনের কাছে গিয়ে ক্ষমা চাইব, প্রয়োজনে ওর পা ধরব, তবু আবার আমি ওকে ফিরে নিয়ে আসবো আমার সংসারে। এ কথা বলে তিন্নিকে আনার জন্য ওদের বাড়িতে রওনা হলাম। তিনিদের বাড়িতে গিয়ে দেখি তিনির মা বাইরে বসে আছেন। আমি গিয়ে সালাম দিতেই তিনি রেগে গিয়ে বললেন, তুমি এ বাড়িতে কেন এসেছো? মা, আমি তিনিকে নিতে এসেছি। খবরদার বেয়াদব, তিন্নির নাম তুমি উচ্চারণ করবে না। মা, আমি জানি আমি আমি অনেক বড় অন্যায় করেছি তিনির ওপর। মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তিনিকে একটিবার ডেকে দিন, আমার সামনে আসতে বলুন একবার প্লিজ। হা হা হা, তিন্নির বিয়ে হয়ে গেছে। তিন্নি মা আমার এখন খুব সুখে আছে। তোমার মতো জানোয়ারের হাত থেকে রক্ষা করেছে সৃষ্টিকর্তা। প্রথমেও বিয়ে করতে চাইনি, কিন্তু তোমার বন্ধুর মুখ থেকে যখন তোমার চক্রান্তের সব কথা শুনতে পাচ্ছে, তখন ঠিকই রাজি হয়েছে বিয়েতে। কারণ তুমি যে কতটা নরপিশাচ তা সে ভালো করেই বুঝতে পারছে। তিনির মায়ের মুখ থেকে তিনির বিয়ে হয়ে যাওয়ার কথা শুনতেই বুকটা আমার কেমন যেন হু হু করে কেঁপে উঠল। তিনি এখন অন্য কারো ঘরের বউ, এটা ভাবতেই মনের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরা শুরু করলো। কি যে কষ্ট হচ্ছে আমার, যার ওপর এতদিন আমার অধিকার ছিল, অথচ তার ওপর আজ আমার কোনো অধিকারই নেই। এখন সে অন্য আরেকজন তার ওপর অধিকার প্রতিষ্ঠা করেছে। সম্পর্কে অবহেলা সব অধিকার নিমেষেই কেড়ে নেয়, বিচ্ছেদ আলাদা করে দেয় দুজনকে। ইস, এই ব্যথা যে কতটা যন্ত্রণাদায়ক, না পারা যায় সহ্য করতে, আর না পারা যায় নালিশ করতে। অধিকার হারানোর মতো এত বিড়ম্বনা পৃথিবীতে আর একটাও নেই, না আর একটাও নেই। কি করব আমি? সুইসাইড? কি করে নিজেকে আমি সান্ত্বনা দেব? তিন্নির প্রতিটা চোখের পানি আমার জীবনে অভিশাপ হয়ে গেছে। তিন্নির ওপর যে আমি অন্যায় করেছি, তার কর্মফল সারা জীবন ভোগ করতে হবে আমাকে। বেশি সুখের আশা করতে গিয়ে আমি ভুলেই গেছি যে স্মার্টনেস, সুন্দর চেহারা এসব কিচ্ছু না। ভালোবাসা যদি খাঁটি হয় তবে এসবের কোনো মূল্যই নেই। হয়তো দু নৌকায় পা দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, কিন্তু সমুদ্র পাড়ি দেওয়া যায় না। সমুদ্র পাড়ি দিতে সবসময় একটা নৌকাতেই পা রাখতে হয়, অন্যথায় ডুবে মরার সম্ভাবনা থাকে। জীবনসঙ্গী যেমনই হোক না কেন, তাকে কখনো অবহেলা করতে নেই। নিজের যা আছে যেমনই আছে তাতেই সন্তুষ্ট থেকে সুখটাকে খুঁজে নিতে হয়। আর তৃতীয় ব্যক্তি কখনোই নিজের জীবনসঙ্গীর মতো ভালোবাসতে পারে না। পরিশেষে একটা কথাই বলবো, কাউকে কষ্ট দেওয়ার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত পৃথিবীর প্রতিশোধ বলে একটা ব্যাপার আছে, যা থেকে কেউই রেহাই পায় না।